মুভির শুরুতেই একটি মেয়েকে দেখতে পাই, সে রেল লাইন ধারে বসে আছে। তো মেয়েটির নাম দিয়া। সে এই জীবনের কাছে হেরে গিয়েছে, সে আর এই জীবন রাখতে চায় না। তো দিয়ার সঙ্গে কি এমন ঘটেছে যার জন্য সে এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? তো চলো গল্পটি জেনে আসা যাক। তো একটি কলেজ লাইব্রেরিতে দিয়াকে বসে থাকতে দেখি। তো দিয়ার পড়াশোনা করতে ভালো লাগছে না, সে এমনি মন মরা হয়ে টেবিলে মাথা রেখে শুয়ে আছে। তো দিয়ার হঠাৎ মনে হয় তার মাথা তুলতেই হবে, কিছু তো একটা তাকে টানছে। সে মাথা তুলতেই একটি ছেলেকে দেখতে পায়, এর নাম রোহিত। তাকে দেখেই তার হৃদয় কম্পিত হচ্ছে। দিয়া তো পুরো ক্রাশ খেয়ে যায় এক কথায়। তো রোহিতকে সে ফলো করতে থাকে। সে জানতে পারে রোহিত তার থেকে 2 বছরের সিনিয়র, আর তার আঁকার হাত বেশ ভালো, তাছাড়া পড়াশোনাতেও বেশ ভালো। আর রোহিত যেসব ছবি আঁকতো তা তার বন্ধুরা নোটিশ বোর্ডে টানিয়ে দিত, আর ছবিগুলো এতই সুন্দর যে দেখতো সেই প্রশংসা করত। আর রোহিত ছেলেটি এমনিও ভালো, শান্ত স্বভাবের, আর কলেজের সব মেয়েই প্রায় তার উপরে ক্রাশ খেয়ে বসে আছে। আর এইসব ছবি দেখে মেয়েরা রোহিতকে নিয়ে নানা রকম কথা বলতে থাকে। অন্যান্য মেয়েদের মুখে রোহিতের কথা শুনে দিয়ার একটু হিংসে হয়। সে রোহিতের সব ছবিগুলো সেখান থেকে তুলে বাড়ি নিয়ে চলে আসে। এইভাবে যতবারই রোহিতের আঁকা ছবি নোটিশ বোর্ডে টানায় ততবারই দিয়া তা তুলে নিয়ে চলে যায়। এরা ভাবে ছবিগুলো যায় কোথায়। একদিন দিয়া ল্যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে রোহিতকে দেখতে গিয়ে সেটি নষ্ট হয়ে যায়। তো রাতের বেলা দিয়া বাড়িতে প্র্যাকটিস করছে যে কিভাবে বা কি অজুহাতে রোহিতের সঙ্গে কথা বলা যায়। রোহিত সামনে আসবে, প্রথমে এই কথাগুলো দিয়ে শুরু করব, তারপরে এইগুলো বলতে থাকবো। এইভাবে সে সারা রাত প্র্যাকটিস করে নেয়। হ্যাঁ, ব্যাপারটা একটু উল্টে গেল। সাধারণভাবেই এমনটা ছেলেরা করে থাকে, এখানে মেয়ে করছে। এইবারে সকালে দিয়া যখন বাসে করে যাচ্ছিল, বাসের কন্ডাক্টর আসলে দিয়া তাকেই রোহিত ভেবে সারা রাত ধরে প্র্যাকটিস করা মুখস্থ করা কথাগুলো সব কন্ডাক্টরকেই বলে দেয়। কন্ডাক্টর তো পুরো অবাক, পর মুহূর্তেই দিয়া লজ্জায় পড়ে যায়। তো কলেজে গিয়ে রোহিতকে সামনাসামনি দেখতে পাই। সে নিজের মনে মনে বলছে দিয়া তোকে বলতেই হবে, এইবারে বলতেই হবে, কিন্তু সামনাসামনি গিয়েও সে বলতে পারে না। তো দিয়া বাড়ি চলে আসে। সে খুব হতাশ হয়ে পড়ে যে আজকে সামনে পেয়েও আমি বলতে পারলাম না। হঠাৎ তার মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। সে রোহিতের যে ছবিগুলো সরিয়েছিল সেইগুলো ফেরত দেওয়ার অজুহাতে তার সঙ্গে কথা বলা যেতেই পারে তো। এবং পরের দিন সেইভাবে সে কলেজে আসে, এবং কলেজের শেষ টাইম পর্যন্ত অপেক্ষা করেও রোহিতকে সে দেখতে পায় না। তো অবশেষে রোহিতের ডিপার্টমেন্টের একটি মেয়ের কাছে গিয়ে সে জানতে পারে রোহিত কোরিয়াতে একটা চাকরি পেয়ে গেছে, ও সেখানে চলে গেছে কলেজ মাঝপথেই ছেড়ে। এটা শুনে দিয়ার খুব মন খারাপ হয়ে যায়। এইবারে দিয়ার মনে যেন আর সুখ নেই, সে যেখানে সেখানে মন মরা হয়েই থাকে। তো এইভাবে 3 বছর কেটে যায়। দিয়া এখন মুম্বাইতে থাকে। এইবারে দিয়া যখন লিফটে ওঠে তখন সেখানে রোহিতের মতো একটি ছেলে ওঠে। দিয়ার মনে তো উথাল পাতাল শুরু হয়ে যায়, এ কি রোহিত? হ্যাঁ, কনফার্ম এই তো রোহিত, তবে এখানে কেন? দিয়ার সুপ্ত প্রেম আবারও জেগে ওঠে। সে ভাবে এইবার আমাকে বলতেই হবে, কিন্তু লিফট থেকে একে একে লোক বেরিয়ে যেতে থাকে, আর তার ভিতরে উত্তেজনা আরো বাড়তে থাকে। তো সবাই চলে যাওয়ার পরও সে সাহস করে উঠতে পারে না। সেও বেরিয়ে আসতে যায়, তখনই পিছন থেকে একটা ডাক শুনতে পায়, দিয়া আমাকে চিনতে পারছো? দিয়ার বুকে ধূপবুকুনি আরো বেড়ে যায়। সে এসে বলে, আমি রোহিত, তুমি হয়তো আমাকে কলেজে দেখেছো। তুমি একদিন কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে উল্টোপাল্টা করে ফেলেছিলে। দিয়া একটু বোকা বোকা সেজে বলে, হ্যাঁ হ্যাঁ, তা আপনি এখানে কেন? আপনি তো কোরিয়ায় গিয়েছিলেন। হ্যাঁ, আমি তো এখানে অফিসের কাজে এসেছি। আমি 701 নম্বর রুমে উঠেছি। দিয়া বলে, ও আমি 702-এ। মুখোমুখি ঘর। রোহিত বলে, তুমি কলেজে আমাকে কখনো খেয়াল করেছিলে? দিয়া কিছু বলে না, কিন্তু এদিকে মনে মনে বলে, তোমাকে আমি যতবার দেখেছি ততবার যদি বই নিয়ে বসতাম এতদিন আমি ফার্স্ট হয়ে যেতাম। তো এরপরে যে যার রুমে চলে যায়। তো দিয়ার রুমে ঢুকেই দরজার ছিদ্র দিয়ে রোহিতের ঘরে উকি ঝুঁকি মারতে থাকে। তো আস্তে আস্তে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন রোহিত দিয়াকে বলে, সকালে তো জগিং করতে যেতে পারো, মানে সে আর কি যায় তাই বলছে। দিয়া বলে, না না, আমি 9টার সময় ঘুম থেকে উঠি, আমার দ্বারা ওসব জগিং হবে না। কিন্তু পরের দিন সকালে দিয়া আগে আগে ঘুম থেকে উঠে জগিং এ যাওয়ার জন্য রেডি হয়ে নেয়, এবং দরজার ছিদ্র দিয়ে রোহিতকে দেখতে থাকে। তো অবশেষে রোহিত বেরোয়, আর সঙ্গে সঙ্গে দিয়া হুটোপাটা করে ঘর থেকে বেরোয়। রোহিত বলে, কি ব্যাপার? দিয়া বলে, না না, কিছু না, নিউজ পেপার নিতে এসেছিলাম। সে মনে মনে ভাবছে যে রোহিত তাকে একবার বলুক তার সঙ্গে যেতে। রোহিত বলে, যাবে? তো দিয়ার খুশি আর ধরে না। তো তারা জগিং করে আসে সকালে। তো এরপরে তাদের ঘোরা বেড়ানো চলতে থাকে। একদিন দিয়া খেয়াল করে রোহিত একটি মেয়েকে জড়িয়ে ধরল। এটা দেখে তো দিয়ার মনে কি হচ্ছে সে আর বলতে লাগবে না। সে বাড়ি এসে মন মরা হয়ে বসে থাকে। এবার রোহিতের কথা ভাবলেই তার রাগ হচ্ছে। একদিন সে দরজার সামনে একটি ফাইল মতো পায়। সেখানে দেখতে পায় তারই ছবি আঁকা, ও একটি চিঠিও আছে। তাতে লেখা আছে, আমার প্রিয় দিয়া, কলেজে আমি সবসময় তোমার কথাই ভাবতাম,
আমি তোমাকে অনেক ভালোবাসি। দিয়া এটা দেখে অবাকও হয়, আবার খুব মজাও পায়। আসলে রোহিত যে তাকে ভালোবাসতো সে ব্যাপারটা খেয়ালই করেনি, কারণ সে সবসময় তার চিন্তায় মগ্ন। আর ওইদিকে সেও যে তার চিন্তায় মগ্ন হবে সেটা দিয়া কখনো গুরুত্ব দিয়েই দেখেনি। আর দুজন দুজনার সঙ্গে কিভাবে একটু কথা বলা যায় সেটা নিয়েই ভেবে গেছে। যতবারই দিয়া দরজার ছিদ্র দিয়ে রোহিতকে দেখতে পাওয়ার আশায় বারবার তাকিয়েছিল, আর ওইদিকে রোহিতও তাই করেছিল। আসলে এরা দুজন দুজনকেই ভালোবাসতো, কিন্তু কেউ কাউকে বলতে পারেনি। এইবারে দিয়া এসে দরজাটি খোলে, আর ওই দিক থেকে রোহিতও এসে খোলে। দুজনাই কিছুক্ষণ চুপ। তারপরে দিয়া বলে, ওই মেয়েটি কে ছিল যাকে তুমি জড়িয়ে ধরেছিলে? রোহিত বলে, ও ওই মেয়েটি, ও আমার অফিসের কলিগ, ও আমাকে প্রপোজ করেছিল। দিয়া বলে, তা তুমি কি বললে? রোহিত বলে, আমি বলেছি আমার জীবনে অন্য একটি মেয়ে আছে, আর সেটা তুমি। এবারে এরা দুজন আবেগী হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে, এবং এরপর থেকে এদের শুরু হয় এক প্রেমের যাত্রা। তো তারা সিনেমা হলেও যায়। রোহিত দিয়ার হাত নিয়ে 3 বার চাপ দিয়ে বলে, আমি যখন এমন করব ভাববে আমি আই লাভ ইউ বলেছি, আর তুমি আমার হাতে 2 বার চাপ দেবে, তাহলে আমি বুঝে যাব তুমি আই লাভ ইউ টু বলেছ। তো অতঃপর তারা বাড়ি ফিরছিল। ও বিয়ের কথাবার্তা বলতে বলতে আসছিল, আর আচমকায় একটি গাড়ি এসে তাদেরকে উড়িয়ে দেয় এবং তারা ছিটকে পড়ে। আর রাস্তার কিছু লোকেরা এসে তাদেরকে ধরাধরি করে হসপিটালে পৌঁছে দেয়। বন্ধুরা, এরপর থেকে এই গল্পের মোড় এমন দিকে যেতে চলেছে যা তোমাদের ইমোশন নিয়ে খেলবে। তো হসপিটালে জ্ঞান ফিরতেই দিয়া রোহিতের খোঁজ করে। তখন দিয়ার বাবার বন্ধু অর্থাৎ দিয়ার কাকু কিছুক্ষণ চুপ থেকে বলে, রোহিত খুবই গুরুতর আঘাত পেয়েছে, ওকে আর বাঁচানো যায়নি। এটা শুনে দিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, এবং দিয়াকে রোহিতের বডি একটু দেখানো হয় দরজার ওপাশ থেকে। সে খুবই কষ্ট পায় এতে। সে কখনোই ভাবতে পারেনি যে এমন কিছু ঘটতে পারে, যে এইভাবে শুরুতেই শেষ হয়ে যাবে। এরপর থেকে দিয়া ডিপ্রেশনে পড়ে যায়। সে রাগে দুঃখে নিজের হাত দিয়ালে ঘষে কেটে ফেলে, আর স্বপ্নের মধ্যেও শুধু সে রোহিতকে দেখতে পায়। সে যেন বেঁচে থেকেও মরে গেছে এমন দশা তার। সে সবসময় নিজেকে একা রাখতে চায়। দিয়ার বাবা এসব দেখে বেঙ্গালুরু তার বোনের বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু দিয়া সেখানে গিয়েও তার পরিবর্তন হয় না। সে তেমনই মন খারাপ করেই বসে থাকে। একটু পরপরই সে মোবাইলে রোহিতের ছবি দেখতে থাকে, এবং নিচে পড়ে থাকা একটি নিউজ পেপার দেখতে পায়। সেই কাগজটির টুকরোতে একটি সুইসাইডের নিউজ ছিল। সেটা দেখে সে ভাবে, আমি এতক্ষণ এই কাজটা কেন করিনি। এবং তার মানসিক স্থিতি ভালো না থাকায় সে এই ভুল সিদ্ধান্তটাই নিয়ে ফেলে, এবং সে রেললাইন ধারে চলে আসে, যেটা আর কি প্রথম সিনে দেখানো হচ্ছিল। ওইদিকে ট্রেন পাশি দিচ্ছে, তার ভিতরে উত্তেজনা বেড়ে চলেছে। সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু শেষমেশ সে আর পারল না, কারণ সুইসাইড করার মতন সাহস তার নেই। তবে এই সাহস কারোর মধ্যে না থাকাই ভালো। এই সাহস রাখো যে আমাকে পারতেই হবে, সামনে যতই বড় সমস্যা আসুক না কেন। নিজেকে কখনো দুর্বল ভাবলে হবে না, তার মোকাবিলা তোমাকেই করতে হবে। রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেয়ে বীরের মতো মৃত্যু বরণ করা ভালো। তো দিয়া রেল লাইনের ধারে বসে থাকে। হঠাৎ তার ফোনটি বেজে ওঠে। সে দেখে রং নাম্বার, তাও সে ফোনটি রিসিভ করে। ওপাশ থেকে এক আগন্তুক বলে, হ্যালো, আপনি কি দিয়া সুপ বলছেন? দিয়া বলে, দিয়া সুপ নয়, দিয়া স্বরূপ। ছেলেটি বলে, ও আচ্ছা ঠিক আছে, আসলে আপনার ব্যাগের ডকুমেন্টস থেকে আপনার নাম্বার নিয়ে ফোন করছি। আসলে ব্যাপারটা হয়েছিল যে দিয়া যখন সুইসাইড করতে আসছিল তখন একজন তার ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালাচ্ছিল। দিয়া আর চোরের পিছনে যায়নি, কারণ সে তো জীবন শেষ করতেই যাচ্ছে, ও ব্যাগ নিয়ে কি হবে। আর ওই ছেলেটি তার দেখতে পেয়েছিল, এবং সেই চোরকে সে ধরে ও তার থেকে ব্যাগটি নিয়ে যখন দিয়াকে দিতে আসছিল সে দেখে সেখানে দিয়া আর নেই। তারপরে সে বুদ্ধি করে তার ব্যাগ খুলে নাম্বার জোগাড় করে তাকে ফোন করেছে। দিয়া বলে, আমার ওই ব্যাগের দরকার নেই, আপনি রেখেছেন। ছেলেটি তো অবাক, আপনি ব্যাগ নেবেন না? দিয়া বলে, না, বলেছে ফোন রেখে দেয়। এখানে সিন কাট হয়, আর দেখতে পাই ছেলেটি, ও এর নাম আদি। আদির মা একজন ডক্টর। আদি আর তার মা সম্পূর্ণ ফ্রেন্ডলি মেশে, মানে আদি সবকিছুই তার মায়ের সঙ্গে শেয়ার করে। তো হসপিটালের ওখানে দিয়া স্বরূপ বলে ডাকা হয়। আদি নামটি শুনেই মেয়েটিকে দেখে, সেভাবে ও আচ্ছা এই হচ্ছে সেই দিয়া স্বরূপ বলে তার পাশে গিয়ে সে বসে পড়ে। আদি দিয়াকে তার ব্যাগটি ফেরত নেওয়ার কথা বলে। দিয়ার মানসিক স্থিতি এতটাই খারাপ, সে বলে, না লাগবে না, যান। আদি বলে, তুমি তাহলে ডাক্তার দেখাও, আমি তোমার ব্যাগটি নিয়েই এক্ষুনি আসবো। আদি তাড়াতাড়ি করে ব্যাগটি এনে দেখে সেখানে দিয়া নেই, সে চলে গেছে। তো আদি আর তার মা বাড়ি ফিরছিল, তখন আদি তার মাকে বাইক কিনে দেওয়ার কথা বলে। তখন তার মা বলে, অত টাকা আমার কাছে নেই। আদি বলে, না মা, ওইটাই আমার পছন্দ, আমার কাছে কিছু আছে, আর তুমি কিছু দিলে আর লোন করলে হয়ে যাবে। কিন্তু তার মা একেবারেই নাকচ করে দেয়। আদি মন খারাপ করেই যাচ্ছে। তো শোরুমে গিয়ে সেই বাইকটি সে দেখে, যাই হোক তার পছন্দের বাইক ছিল, একটু মন খারাপ তো হবেই। সে বাইকটি দেখছে, এমন সময় শোরুমের লোকেরা এসে বলে, এই বাইকটা আপনার। সে তো অবাক হয়ে যায়, বাইরে তাকিয়ে
দেখে তার মা হাসছে। আসলে আদি যেদিন বাইকটি পছন্দ করেছিল তারপরেই তার মা বাইকটিকে বুকিং করে রেখেছিল, আর এখন সে আদিকে সারপ্রাইজ দিল। তো আদি তো খুবই খুশি হয়, স্বাভাবিক, প্রতিটা ছেলেরই একটা ইমোশন। তো পরের দিন সকালে তার মা শুয়ে আছে আর আদি তার মায়ের কাছে এসে বকম বকম করতে থাকে, আর সে তার মায়ের জন্য একটি চিঠি লিখেছে, সে সেটা তার মাকে পড়ে শোনাচ্ছে। তো পরের দিন আদি সিনেমা দেখতে যায় আর হাফ টাইমে এসে অবাক হয়ে যায়, তার পাশের সিটেই দিয়া বসেছিল। আদি বলে, তোমার কি ব্যাপার বলো তো, তোমারই ব্যাগ, তোমাকেই তো ফেরত দিচ্ছি, তা তুমি নিচ্ছ না কেন? দিয়া চুপ থাকে। তো সিনেমার শেষে আদি বলে, হয়তো তোমার জীবনে অনেক চাপা দুঃখ আছে, কষ্ট আছে, তবে এমন করে চলতে থাকলে তো হবে না। অনেকেই আছে জানো, এত কষ্টের মাঝেও তারা দিব্যি সুখে আছে। দিয়া বলে, সম্ভব নয়, পৃথিবীতে সবাই অসুখী, কারোর কোনো না কোনো দুঃখ আছে। আদি বলে, ঠিক আছে, তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি, বলে তাকে কবরস্থানে নিয়ে আসে। আদি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, পৃথিবীতে সবাই অসুখী, কারোর কোনো না কোনো দুঃখ আছেই, কিন্তু দুঃখ নিয়ে চুপচাপ বসে থাকলে তো হবে না, যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ তো সমাধানের পথ খোঁজা উচিত, তাই না? অতীতকে ভুলে যাওয়াই ভালো, এতে পরবর্তী অতীত সুখময় হয়। দিয়া এবারে আদিকে একটু বিশ্বাস করে এবং তার আর রোহিতের সঙ্গে ঘটে যাওয়া সবকিছুই আদিকে খুলে বলে। আদি বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই খারাপ, তাই বলে নিজের জীবনটা এইভাবে শেষ করে দিও না। হ্যাঁ, ভালোবাসা হারানো কতটা কষ্ট সেটা আমি ফিল করতে পারছি। এখন তুমি দুটো কাজ করতে পারো, এক, রোহিতকে মনে করে সারা জীবন কষ্ট পাবা, আর দ্বিতীয়ত সবকিছু ভুলে নিজের জীবনকে সুন্দরভাবে অনুভব করা। তো এখানে সিন কাট হয়। একদিন রাতের বেলা আদি দিয়াকে ফোন করে আর বলে, এক্ষুনি বাইরে এসো। দিয়া বলে, কেন? আদি বলে, এসো না, এবং তাকে রাতের বেলায় বাইকে করে একটি জায়গায় নিয়ে যায়। আসলে আদি দিয়ার জন্মদিন করার জন্য এখানে এনেছে। তো আদির কিছু বন্ধুরা আর দিয়া মিলে তারা খুবই মজা করে। দিয়া যেন এতদিন পর একটু মন খুলে হাসলো। তো আদি তাকে বাড়ি পৌঁছে দেয়। তখন দিয়া তাকে বলে, থ্যাঙ্কস আমাকে একটা নতুন জীবন উপহার দেওয়ার জন্য। আদি বলে, ঠিক আছে। দিয়া বলে, বাড়িতে কেউ নেই, আমি ঘরের দিকে যাই। আদি বলে, তুমি আমাকে একবারও কফি খাওয়ার জন্য ডাকবে না? দিয়া বলে, ওফ হ্যাঁ চলো চলো, আর একেবারে মুখটাও ধুয়ে নিও। তো তারা কফি খেতে খেতে কথা বলছে। তো আদি আমদা আমদা করে বলেই ফেলে সে দিয়াকে একটু একটু ভালোবেসে ফেলেছে। দিয়া বলে, না আমি কখনো বিয়ে করব না। আদি বলে, মা কেন? দিয়া বলে, না দেখো আদি, আমি তো কারোর সঙ্গে তেমন মিশি না জানোই, আমি তোমার সঙ্গেই সবকিছু বলতে পারি, আর তোমাকে আমার সেফ মনে হয়। আমার জীবনের সব কথাই আমি তোমাকে নির্দ্বিধায় বলতে পারি। আমাদের এই সুন্দর বন্ধুত্ব সম্পর্কটাকে আমি ভালোবাসায় আনতে চাই না, যেটা ভাগ্যে আছে হবে। তুমি আমাকে দ্বিতীয়বার ভালোবাসা নিয়ে আর কথা বলো না, আর সবসময় আমার পাশে থেকো, নয়তো আমি একা হয়ে পড়বো। আদি বলে, আচ্ছা ঠিক আছে, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা বন্ধু হয়েই থাকবো। তো এরপরই তারা সময় পেলে একটু বেউ বেউ করে আসে। একদিন বাড়ি ফেরার সময় দিয়া আদিকে বলে, পরের দিন থেকে আমাদের হয়তো আর দেখা হবে না, কারণ আমি মুম্বাই চলে যাচ্ছি। তো আদির তো মন খারাপ হয়ে যায়। আদি বলে, একদিন তো থেকে যেতে পারো। দিয়া বলে, হ্যাঁ আমারও তো থেকে যেতেই ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। আদি বলে, ঠিক আছে, সাবধানে থেকো আর সুন্দরভাবে জীবনটা যাপন করো, আর কোনো সমস্যায় পড়লে কাস্টমার কেয়ারে ফোন করো। দিয়া বলে, মানে? আদি বলে, আমাকে। দিয়া বলে, অবশ্যই, তুমি ছাড়া আর কাকে ফোন করবো আমি। তো দিয়া চলে যাওয়ার সময় আদিকে একটি সানগ্লাস গিফট করে। তো বাড়ি এসে আদির আর ঘুম আসছে না, সে এক সময় উঠেই বসে আর তার মায়ের কাছে ফোন করে। তার মা তো চমকে ওঠে, এত রাতে ছেলে ফোন করছে। আদি বলে, না মা আমি বাড়িতেই আছি, দিয়া না কাল চলে যাবে, আমার মন খারাপ, তাই তোমাকে আমি ফোন করলাম। তার মা বলে, আমি বুঝেছি, তোর বাইকটা আমি কি করতে কিনে দিয়েছি? আদি বলে, এ কথা তো আমার মাথায় আসেনি। তার মা বলে, রাস্তা ঘুরে ঘুরে যাবি, তাহলে বেশি সময় কাটাতে পারবি। তো পরের দিন সকালবেলা আদি আর দিয়া বাইকে করে রওনা দেয়। অতঃপর তারা ট্রেনে ওঠে, তাদের গল্প আর শেষ হয় না। তো দিয়া আদিকে জিজ্ঞাসা করে, তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাহলে তুমি কি করবে? আদি বলে, সঙ্গে সঙ্গে গিয়েই প্রপোজ করে দেবো। দিয়া বলে, না না, আগে মেয়েটিকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, আমি 15 মিনিটের মধ্যে বলে দেবো ও তোমাকে সত্যি ভালোবাসে কি না। আদি বলে, ঠিক আছে। আদি বলে, কাল সকাল 7টায় ট্রেন থামবে, আমি তোমাকে কিছু না বলে নেমে যাব, তুমি পিছনে আসবে না। দিয়া বলে, কেন? আদি বলে, মায়া বানাতে চাই না। তো সকালবেলা আদি সত্যি দিয়াকে কিছু না বলে নেমে যায়। অতঃপর ট্রেন ছেড়ে দেয়। আদি এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেনটি চলে যেতেই সে ওপাশে দেখে দিয়া নেমে গেছে। সে এতে অনেকটা খুশি হয় এবং তারা এপার ওপারে ফোনে কথা বলতে থাকে। আদি বলে, তুমি তো ভুল জায়গায় নেমে পড়েছো। দিয়া বলে, আমার বন্ধুর সঙ্গে একটু সময় কাটাতে ইচ্ছা হলো তাই। তা আমার বন্ধুর একটু কমন সেন্স নেই, তার এলাকাতে এতদিন আছি, একবারও তার বাড়িতে ইনভাইট করলো না, মা মারবে নাকি? অতঃপর তারা এক জায়গায় হয়। আদি বলে, আমাকে একটা চড় মারো। দিয়া বলে, কেন? আদি বলে, না আগে মারো তারপরে বলছি। দিয়া আস্তে করে একটু মারে। আদি বলে, বিশ্বাস করো আমার একটু খেয়াল ছিল না, এক্ষুনি চলো আমার বাড়ি, এবং দিয়াকে তার বাড়িতে নিয়ে আসে। তো পরের দিন হসপিটালে আদি গিয়ে তার মাকে জ্বালাতন করতে থাকে।
আর সেই চিঠির পরের অংশ আবার পড়ে শোনাতে থাকে। তো রাতের বেলা আদি দিয়াকে শুতে বলে সেও নিজের ঘরে এসে শুয়ে পড়ে এবং সে রাতে দিয়ারই স্বপ্ন দেখে। সকালবেলা তার মাকে ফোন করে সেটাও বলে, আর বলে আমি হয়তো দিয়াকে ভালোবেসে ফেলেছি, তবে সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে কথা ছিল আমরা শুধুই বন্ধু থাকবো, কখনো প্রেমের সম্পর্কে জড়াবো না। পিছনে দিয়া চলে আসায় সে ফোন রেখে দেয়। দিয়া বলে আজকেই আমাকে মুম্বাই যেতে হবে, কারণ বাবা একটা প্রপার্টি কিনেছে, আমাকে ওখানে সাইন করতে হবে। আদিরও একটু মন খারাপ হলে বলে হ্যাঁ ঠিক আছে, কারণ তাকে আজ না হোক কাল তো যেতেই হবে। আর দিয়াও রাতে আদিকে নিয়ে স্বপ্ন দেখেছে, অর্থাৎ দিয়াও আদিকে ভালোবাসে, কিন্তু সে সম্পর্কে জড়াতে চায় না বলে চুপচাপই আছে। অতঃপর তারা গুছিয়ে নিয়ে স্টেশনে আসে। আদি দিয়াকে ট্রেনে তুলে দেয় এবং সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দিয়াও মন খারাপ করে ট্রেনে দাঁড়িয়ে থাকে আর দুজনার বিগত কাটানো মুহূর্তগুলোকে মনে করতে থাকে, তাদের কথাবার্তা, আচার আচরণ, এবং দুজনাই বুঝতে পারে যে ও তো আমাকে ভালোবাসে। এবং এই দিক থেকে আদি ট্রেনে উঠে পড়ে এবং সে দিয়ার দিকে দৌড়াতে থাকে, আর ওই দিক থেকে দিয়াও দৌড়ে আসে এবং দুজনকে আলিঙ্গন করে। দিয়া বলে আরে আসতে, আমার তো দম বন্ধ হয়ে যাবে। আদি বলে ও সরি। আদি বলে আমি কিন্তু তোমাকে প্রপোজ করিনি। দিয়া বলে আমিও তো করিনি, সবই মায়া। এরপরে দিয়াও বাড়িতে চলে যায়, আদিও বাড়ি চলে আসে এবং তাদের ফোনে ফোনে কথা হয়। তো এইবারে সবাই একটু নড়ে চড়ে বসো, কারণ এরপরে যা ঘটতে চলেছে তা তোমাকে শিহরিত করবে। তো দিয়া রুমে প্রবেশ করতে যাচ্ছে, হঠাৎ পিছন থেকে কেউ হ্যালো দিয়া বলে। দিয়া পিছন ঘুরে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ। সে আর কেউই নয়, রোহিত। দিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে তো জানে রোহিত মারা গেছে। তবে আসলে সেই দিন রোহিতকে হসপিটালে আনার পরে ডাক্তার কোনো আশ্বাস দিতে পারছিল না যে রোহিতকে বাঁচানো যাবে কি না। তখন দিয়ার বাবা তার বন্ধুর দ্বারাই এই মিথ্যে কথাটা বলিয়েছিল এবং দিয়াকে দেখিয়েছিল যে রোহিত মারা গেছে, কারণ তার বাবা ভেবেছিল রোহিত বাঁচবে কি মরবে তার কোনো নিশ্চয়তা নেই, আর যদি মারা যায় তাহলে তো তার মেয়ে বেঁচে থেকেও মরে যাবে। তাই সে এই মিথ্যে বলে দিয়াকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর রোহিতের এদিকে চিকিৎসা চলে এবং সে আস্তে আস্তে সুস্থও হয়ে ওঠে কপাল জোরে। দিয়ার বাবা কাকু রোহিতের সঙ্গে দিয়ার বিয়ের কথা বলতে থাকে। তারা মেনে নিয়েছে, কারণ রোহিত ছেলেটা তো খারাপ না। কিন্তু ওইদিকে দিয়া পুরো পাথরের মতো বসে আছে, সে কি বলবে ভেবে পাচ্ছে না। ওইদিকে সে আদিকে ভালোবাসার কথা বলে এসছে, এইদিকে এখন রোহিত ফিরে এসছে, তার মাথা কাজ করছে না। সে কি করবে, সে কাকে ফিরিয়ে দেবে? রোহিতও তাকে কম ভালোবাসে না, আর আদি তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। দুটোই পরিশুদ্ধ ভালোবাসা, সে কাকে অস্বীকার করবে ভেবেই পাচ্ছে না। তো লিফটে উঠে রোহিত দিয়াকে জড়িয়ে ধরে আর বলে এত দিনের প্রতিটা মুহূর্ত আমি শুধু তোমাকেই ভেবে গেছি, এবং সে অনেকটা আবেগে হয়ে পড়ে। দিয়া কিছু বলে না, সে শুধু কেঁদেই যাচ্ছে। আর এইদিকে তো আদি খুবই মজায় আছে, সে দিয়াকে তো স্বপ্নের রানী করে বসে আছে এবং সে দিয়ার ফোনের অপেক্ষা করছে। হ্যাঁ, দিয়া ফোন করে। আদি রিসিভ করে বলে কি ব্যাপার, দুদিন ধরে ফোন বন্ধ করে রেখেছো কেন? এরম করলে কিন্তু আমি গিয়ে মারবো। সেটাই করো, আমাকে মেরেই ফেলো, এতে এই যন্ত্রণা থেকে তো আমি মুক্তি পাবো। আদি হক চকিয়ে যায়, কারণ সে তো মজা করেই বলেছিল। আদি জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দিয়া বলে রোহিত ফিরে এসেছে, আমি কি করব? আদি বলে ও ভালো তো, ওর সঙ্গেই তুমি থাকো। না না, আমি কিছু মনে করব না। দিয়া অঝরে কাঁদছে আর বলে তবে কি তোমার সঙ্গে এইটাই আমার শেষ কথা? আদি বলে হুম, আর শোনো তুমি এই সিম কার্ডটা বাদ দিয়ে দাও, কারণ এই নাম্বারে আমি যদি ভুল করে ফোন করে ফেলি। এরপরে আদি সম্পূর্ণই মনমরা হয়ে যায়। সে তার মাকে এসে সব বলে। তার মা বলে তোকে নিয়ে আমার গর্ব হয়, তুই ঠিকই করেছিস, ছাড় বাদ দে, মনটা ভালো হয়ে গেলে বাড়ির দিকে চলে আসিস, বলে তার মা চলে যায়। তো কিছু মুহূর্ত পরে দিয়ার সেই বোন ফোন করে আদিকে বলে দিয়া আর রোহিত বিয়ে করে তো সিঙ্গাপুর চলে যাবে, পরশু দিয়ার বিয়ে, যাচ্ছ তো? আদি বলে পরশু? সে বলে দিয়া তোমাকে বলেনি? আদি বলে হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে যাবো। তো রাতের বেলা আদি তার মাকে বলে আমি কাল মুম্বাই যাব। তার মা বলে না, তুই যাবি না। দেখ, তোকে আমি কখনো বাধা দেইনি, তুই যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু আজ তোকে আমি যেতে দেবো না। যে চলে গেছে সে চলে গেছে, তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই ওঠে না। ও যেখানে ভালো থাকে সেখানেই ও ভালো থাকতে দে, আর তোকে ওখানে দেখলে ও কষ্ট পাবে আর তুইও কষ্ট পাবি, যাবি না, শুয়ে পড়, বলে তার মা ঘরে চলে যায়। আসলে সে তো মা, তার ছেলেকে তো সে ভালো করেই চেনে, যে ওখানে গেলে তার পরের অবস্থা তার কি হবে, ওই জন্য তাকে একটু কড়া হতেই হলো। কিন্তু পরের দিন সকালে আদিকে ডাকতে এসে তার মা দেখে আদি নেই, সে এদিকে মুম্বাইয়ের জন্য রওনা দিয়েছে। অতঃপর সে বিয়ে বাড়িতেও চলে আসে এবং একটি টেবিলে এসে চুপচাপ বসে পড়ে। আর দিয়া আর রোহিতের ফটোশ্যুট চলছে, তাদেরকে সে দেখতে থাকে, কিন্তু দিয়া চুপচাপই আছে, তার চোখ ছলছল করছে। তো আদি সেখান থেকে এবারে চলে যেতে চায়। তখনই দিয়ার বোনের সঙ্গে তার দেখা হয়ে যায়। সে বলে তুমি দিয়ার সঙ্গে দেখা করেছো, খাওয়া দাওয়া করেছো? আদি বলে হ্যাঁ মানে, কিন্তু সে কোনো কথা শোনে না, তার হাত ধরে টেনে দিয়ার কাছে নিয়ে আসে। তো আদি তো থাতা মাথা খেয়ে যায়। সে রোহিতের সঙ্গে টুকটাক কথা বলে।
রোহিত বলে, ও তুমি তো দিয়ার ভালো বন্ধু, দাঁড়াও ফটো তোলো। অগত্যা আদি আর কি করবে, সেও দাঁড়িয়ে পড়ে। এর থেকে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে। আর ওইদিকে দিয়ার চোখ থেকে প্রায় জল বেরিয়ে আসছে, সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। তো এরপরে আদি তাদের বিয়ের শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে সে চলে যায়। রোহিত দেখে দিয়ার একটু মন খারাপ, সে দিয়ার হাতে 3বার চাপ দেয়, কিন্তু এবারে দিয়া আর 2বার চাপ দেয় না, সে কেঁদেই ফেলে। তো এখানে সিন কাট হয়ে যায়, আর একটি রুমে দিয়া আর রোহিতকে দেখতে পাই। আসলে দিয়া রোহিতকে সব বলে দিয়েছে। রোহিত বলে, আমার মৃত্যুর কথা শুনে তুমি নিজেকে শেষ করে দিতে চাইছিলে, কিন্তু আদিই তোমার নতুন করে বাঁচার দিশা দেখিয়েছে, তোমার ওর কাছে যাওয়াই শ্রেয় হবে। রোহিত বুকে পাথর নিয়েই বলে, তুমি আদির কাছেই চলে যাও, ওখানেই তুমি ভালো থাকবে, এখানে আমি সামলে নিচ্ছি। তো পরের দিনই দিয়া আদির বাড়িতে চলে আসে, দেখে ঘর তালা মারা। সেখানে এক অটোওয়ালা আদিরই বন্ধু। ও তুমি দিয়া তো, আদির বন্ধু? দিয়া বলে, হ্যাঁ, আদিরা কোথায়? সে বলে, তুমি জানো না, আদির মা তো মারা গেছে। এটা শুনে দিয়া চমকে ওঠে। এবারে সিন ফ্ল্যাশব্যাকে যায় আর দেখতে পাই আদি দিয়ার বিয়ের ওখান থেকে যখন বাড়ি আসে, তার বাড়ির সামনে কিছু লোকের ভিড় দেখতে পায়। সে তাড়াহুড়ো করে ঘরে গিয়ে দেখে তার মা মারা গেছে। এটা দেখে তার বুকে ছ্যাঁত করে লাগে। ডাক্তার বলছিল রাতে হার্ট অ্যাটাক হয়েছিল, বাঁচানো যেত যদি হসপিটালে নিয়ে যাওয়া হতো। আসলে আদি মুম্বাই চলে যাওয়ায় তার মা দুঃখে কষ্টে যে ছেলেটা কি করবে না করবে সেই চিন্তায় তার শরীর অসুস্থ হয়ে পড়ে, এবং তারপরেই সব শেষ। তো আদি বলে, সবাই একটু বাইরে যাবেন। তো সবাই চলে যায়। এবারে আদি তার মায়ের জন্য যে চিঠিটি লিখেছিল সেটি শেষ অংশ পড়তে পড়তে এবারে কেঁদেই ফেলে, কারণ সে নিজেকে ক্ষমা করতে কখনোই পারবে না। কারণ কাল রাতে যদি সে বাড়ি থাকতো, আজ তার মা বেঁচে থাকতো। আদি বারবার ভাবছে, আমি কেন মায়ের কথা শুনলাম না, আমি কেন বাড়ি থাকলাম না, আমি বাড়ি থাকলে মাকে হসপিটালে নিয়ে যেতে পারতাম, মা আজকে বেঁচে থাকতো। এই ভাবতে ভাবতে সে হাউমাউ করে কেঁদেই চলেছে। তো সিন আবার বর্তমানে ফেরে। আদির তো এখন সবকিছুই শেষ, তার ভালোবাসাও এখন অন্যের, আর তার সব থেকে কাছের বন্ধু দুনিয়ায় যে তাকে একমাত্র বুঝতো, সেও তাকে ছেড়ে চলে গেছে। তো এরপরে কেউ জানে না আদি কোথায় গেছে। সেই অটোওয়ালার সঙ্গে দিয়া আদিকে সর্বক্ষণে খুঁজতে থাকে। এইদিকে আদিকে দেখতে পাই সে রেল লাইন ধারে এসে বসেছে, কারণ সে তো এখন নিঃস্ব, তার কাছে কিছুই নেই, তার জীবন রেখেই বা আর কি হবে। এইসব ভাবছে এমন সময় পিছন থেকে দিয়া এসে ডাক দেয়। আদি দাঁড়িয়ে ওঠে। আদি দেখে দিয়া তার জন্য ফিরে এসছে। সে কিছুটা খুশি হয় এবং সে দিয়ার কাছে আসতে চায়। তখনই ট্রেন এসে তাকে উড়িয়ে নিয়ে যায় এবং দিয়ার মুখ থেকে আর কোনো আওয়াজ বেরোয় না। সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। লাইফ ইজ ফুল অফ মিরাকেল অ্যান্ড সাসপেন্স। জীবনে কখন কি ঘটে যাবে কেউ বলতে পারে না, সম্পূর্ণই একটা চমক। জন্ম, মৃত্যু, বিয়ে, এইটা পূর্ব নির্ধারিতই থাকে। আমরা যতই যাকে ভালোবাসি না কেন, সবাই কিন্তু নিয়তিতে থাকে না। তা তোমরা কতটা ইমোশনাল হয়ে পড়লে জানিও। টাটা।